আজকের গল্প অভিশপ্ত মূর্তি। অ্যান্টিকের দোকানে ঢুকেই সামনের টেবিলে রাখা সাদা মূর্তিটাই চোখ আটকে গেল সৈকতের। সৈকত পদার্থবিদ্যার অধ্যাপনা করে, শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি দেশ বিদেশের পুরনো জিনিস দিয়ে ঘর সাজানো তার একটা বড় নেশা। দক্ষিণ কলকাতায় সৈকতের ওই 2 কামরার ফ্ল্যাটে অনায়াসে একটা মিউজিয়ামের ক্ষুদ্র সংরক্ষণ বলাই যায়। বৈঠকখানা থেকে শয়নকক্ষ সর্বত্রই বড় বড় শোকেসে সজ্জিত রয়েছে অপূর্ব সব অ্যান্টিক জিনিস। সেগুলোর মধ্যে বেশ কিছু অনেক দামি ও দুষ্প্রাপ্য। হাতির দাঁতের ফুলদানি, 200 বছরের পুরনো রাজকীয় পোশাক ও অস্ত্রশস্ত্র, ব্রিটিশ আমলের তৈরি কাঠ নির্মিত দাবা খেলার বোর্ড, ছাইদানি, নবাবী আমলের তামাকপত্র, ঝাড়বাতি ইত্যাদি তো আছেই। তার সাথে আছে দেশ বিদেশি অসংখ্য মূর্তি ও শোপিস। হাজার হাজার অর্থ ব্যয়ে বিদেশ থেকেও আসে বিভিন্ন সামগ্রী। কিছু কিছু জিনিসের জন্য সৈকতকে রীতিমতো নিলাম পর্যন্ত লড়তে হয়েছে। কিন্তু এই অ্যান্টিকের ব্যাপারে সে একটু কার্পণ্য বা আফসোস বরদাস্ত করে না। কোনো জিনিস তার একবার পছন্দ হলে সেটাকে সে কোনো মূল্যেই হস্তগত করবেই। কেনাকাটা ছাড়াও এইসব জিনিস দেখতেও সৈকতের খুব ভালো লাগে। সে মনে করে সমস্ত প্রাচীন জিনিসের সাথে কিছু না কিছু ইতিহাস জড়িয়ে থাকেই। প্রত্যেকটা জিনিসের সেই সব রক্তক্ষয়ী অথবা সুখময় ইতিহাস অনুভব করতে চায় সৈকত, আর সেগুলো উপলব্ধি করেই রোমাঞ্চিত হয় তার সারা শরীর। সেই সূত্রেই এই অ্যান্টিকের দোকানে তার নিত্য যাতায়াত। সপ্তাহান্তে একদিন হলেও সে ঢু মারে ওই দোকানে। দোকানের মালিক আদিদেব ঝুনঝুনওয়ালা তার সমবয়সী। ওর সাথে তার খুব বন্ধুত্ব। কোনো ইউনিক অ্যান্টিপিস এলেই আদিবাবু সৈকতকে খবর দেন। সব কাজ ফেলে সৈকত ছুটতে চলে আসে দোকানে। পছন্দ হলে কিনে নেয়, আর না হলে একটু গল্প গুজব করে বাড়ি ফেরে। সেদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে সৈকত চলে আসে অ্যান্টিকের দোকানে, যদি কোনো ভালো জিনিস এসে থাকে। ওর ভাবনা সত্যি হয়। মূর্তিটা দেখে পুরো তাজ্জব হয়ে যায়। এমন জিনিস আগে কখনো দেখেনি। কি অদ্ভুত দেখতে মূর্তিটা। অদ্ভুত এই কারণেই যে মূর্তিটা কোনো স্বাভাবিক দেবদেবী, পশু পাখি বা মানুষের নয়। হাত ডেরেকের মূর্তিটা যে ঠিক কিসের তা বোঝা যাচ্ছে না। কোনো প্রাচীন অজেনা দেবতা হবে হয়তো। তবে মূর্তিটির সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেটার গঠন উপাদান। সাধারণ কোনো ধাতু, পাথর বা কাঠ নয়, অন্য কিছু। অনেকটা যেন কোনো প্রাণীর অস্থি দ্বারা নির্মিত আর কি। কিন্তু কোন প্রাণী তা এভাবে খালি চোখে বোঝা মুশকিল। মূর্তিটার প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করতে থাকে সৈকত। ওটা ওর চাই। ওকে দেখে দোকানের মালিক হাসি মুখে এগিয়ে এসে মূর্তিটাকে উদ্দেশ্য করে বাংলা হিন্দি মিশিয়ে বলে, अरे सैकत बाबू जी, ये मूर्ति आने के बाद सबसे पहले आपका ही याद आए मुझे। और देखें, सोचते सोचते आप ऐसे भी गेलेन। व्हाट ए कोइंसिडेंट। निबेन नाकि? নেব তো বটেই, খুব পছন্দ হয়েছে এটা আমার। তা আদিবাবু এই অদ্ভুত মূর্তি পেলেন কোথায়? আরে ও ভি তাজ্জব কি বাত। কি হয়েছে শুনেন। আজ সুবহ সবে দোকান খুলেছি। এক সাধু আছে, পুরো লাল কাপড়ে ঢাকা। ও আমাকে ইয়ে মূর্তি দিলে। আমি সেটা ভালো করে দেখে যে মুখ তুলেছি, দেখি কি সাধু সামনে নেই, बिल्कुल ভ্যানিস। বিশ্বাস করবেন না সৈকত বাবু, 2 সেকেন্ড মে বিলকুল গায়েব। ও বাবা, এ তো রীতিমতো আশ্চর্যের ব্যাপার। এক সাধু নিজে আপনাকে এটা দিয়ে গেছে। তাহলে কোনো দেবদেবীর মূর্তি হবে নিশ্চয়ই। কিন্তু খটকা লাগছে যে কোনো টাকা নিল না কেন। তা সে যাই হোক, আপনি কত নেবেন? কি বলি বলুন, আপ যা ভালো বুঝবেন দেবেন। মূর্তিটা কিনে বাড়ি ফিরে সৈকত বাবা মাকে দেখায়। ওনারা খুব প্রশংসা করে মূর্তিটার।
মূর্তিটা সৈকতের এতটা পছন্দ হয়েছে যে সে ওটাকে তার শোয়ার ঘরের টেবিলের ওপর এমনভাবে সাজিয়ে রাখে যে বিছানায় শুলেই যেন সেটা দেখতে পায়। এতদিন এত জিনিস কিনেছে, কিন্তু এই মূর্তিটার মতো আকর্ষণ অনুভব সে কিছুতে করেনি। এটা কি নিতান্ত সৈকতের নতুন জিনিসের প্রতি ভালো লাগা লাগি, নাকি এর পিছনে কোনো গুরু রহস্য রয়েছে? তখন মাঝরাত। এ কোথায় এসে পৌঁছেছে সৈকত? না, এ তো তার ঘরের নরম বিছানা নয়, সে এক পাহাড়ি গুহায় বসে আছে। তার থেকে কিছুটা দূরে আগুন জ্বলছে। একজন জটাধারী সাধক যজ্ঞ করছে, পাশে আরো একজন হাত জোর করে বসে আছে। আরে, সাধুর সামনে ওটা কি? আজকের কিনে আনা মূর্তিটা না? নাকি ওটার মতো হুবহু দেখতে অন্য একটা মূর্তি? সৈকতকে কিন্তু কেউ লক্ষ্যই করছে না, তাদের ক্রিয়াকলাপের নীরব দর্শক সে। একটু পরেই সে সাধু উঠে দাঁড়ালেন। তার হাতে একটা বেশ চকচকে ধারালো খাড়া। কি করবেন উনি? এ কি, পাশে বসে থাকা লোকটাকে টেনে তুলে বসিয়ে দিলেন হাঁড়িকাঠে। ধীরে ধীরে খাড়াটা উপরে তুললেন। একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো লোকটার গলা দিয়ে। তারপর ঘুমটা ভেঙে যায় সৈকতে। সারা শরীর ঘামে ভিজে গেছে ওর। সে তাহলে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছিল এতক্ষণ। কি ভয়াবহ কাণ্ড! কিন্তু স্বপ্নে যে মূর্তিটা দেখলো সেটা কি তারটাই? কি মনে হতে সামনে টেবিলের দিকে তাকালো সৈকত, আর তাকাতেই চমকে উঠল। টেবিলে সেই মূর্তিটা নেই, কিন্তু ওর খুব ভালোভাবে মনে আছে ওখানেই মূর্তিটা রেখে ঘুমিয়েছিল সে। তাহলে গেল কোথায় সেটা? কোনোভাবে পড়ে গিয়ে ভেঙে যায়নি তো আবার? সত্তর বিছানা থেকে নেমে আলো জ্বালাই ও। আরে, এ কি, মূর্তি যে বিছানায় ঠিক ওর মাথার পাশে গেল কি করে? তাহলে কি ও সেটা পাশে নিয়ে শুয়েছিল? কিন্তু ওর স্মৃতিশক্তি তো এত খারাপ নয়। যাই হোক, মূর্তির তো আর ডানা গজায়নি যে সেটা নিজে নিজেই উড়ে আসবে। ওই হয়তো রেখেছে আর এখন হয়তো ভুলে গেছে। তাই হবে হয়তো। মনকে সান্ত্বনা দিতে থাকে সৈকত। একটু পরে সব চিন্তা মাথা থেকে সরিয়ে মূর্তিটা যথাস্থানে রেখে দিয়ে আবার শুয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন রবিবার প্রাতরাশ করেই সৈকত মূর্তিটা নিয়ে হাজির হয় উমাপতি চক্রবর্তীর বাড়িতে। ওদের ফ্ল্যাটে দুটো বাড়ির পরেই ওনার ফ্ল্যাট। উমাপতিবাবু সৈকতের বাবার বাল্যবন্ধু। একসাথে পড়াশোনা, খেলাধুলো করার হেতু ওদের পরিবারের প্রতি এক নারীর টান অনুভব করেন এই অকৃততা স্বার্থোদ্ধ মানুষটি। সৈকতকে নিজের ছেলের মতোই স্নেহ করেন, আর সৈকত সে তো কাকাবাবু বলতেই অজ্ঞান। ছোট থেকেই ওর সব আবদার ওনার কাছেই, আর তিনিও হাসি মুখে সব পূরণ করেন। উমাপতি মহাশয় পেশায় একজন প্রন্ততান্ত্রিক। সেই সূত্রেই ঐতিহাসিক মহলে তার যথেষ্ট খ্যাতি আছে। সৈকতের প্রাচীন জিনিসের সংগ্রহের যে নেশা, তার বীজ বপন হয়েছিল মূলত এনার কাছে। কোনো নতুন জিনিস কিনলেই সৈকত ছুটে চলে আসে তার কাকাবাবুর কাছে সেই জিনিসের পিছনে লুকায়িত ইতিহাসের সন্ধানে। উমাপতিবাবুও নানান বই ঘেটে উদ্ধার করেন সেই গোপন ইতিহাস। কয়েকবার তো কিছু দ্রব্যের জন্য বিভিন্ন মিউজিয়ামের সাথেও যোগাযোগ করতে হয়েছিল, তবে বিশিষ্ট ঐতিহাসিক হওয়ায় ওনার তেমন অসুবিধা হয়নি। মন্ত্রমুগ্ধের মতো সৈকত শুনে সেই সব ইতিহাস, আর সাথেই জানার নেশাটাও আরো জোরালো হয় তার মনে। মূর্তিটা হাতে নিয়েই চমকে যান উমাপতিবাবু। কপালের চিন্তায় ভাঁজ পড়ে তার। কিন্তু একটা বুঝতে পেরেছে তিনি। চিন্তিত মুখে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে পেলে এটা? দোকানদার কিভাবে ওই অদ্ভুত সাধুর মূর্তিটা পায় তা সব খুলে বলে সৈকত, শুধু রাতের স্বপ্নটা কথা এড়িয়ে যায়। একটু চুপ করে থেকে উমাপতিবাবু বললেন, সৈকত, এই মূর্তিটি এক তিব্বতী দেবতার। এই দেবতা তন্ত্রমন্ত্রের প্রতিভূ, এবং সেই উপাসনা কোনো শুভ উদ্দেশ্যে ব্যবহৃত হয় না। এই উপাসনায় যে ক্ষমতা প্রদত্ত হয় তা প্রাণঘাতী। মানুষের ক্ষতি সাধনই তার মূল লক্ষ্য। বড় কঠিন ও ভয়ঙ্কর এই উপাসনার প্রণালী। আরাধনার কিছু নির্দিষ্ট পর্যায়ের ব্যবধানে দেবতা বলি যান,
নরবলি যার মধ্যে প্রধান এবং গুরুত্বপূর্ণ এক উপাচার। দেবতা খুবই জাগ্রত। কোনো সাধক একবার যদি এনাকে জাগান তাহলে বহু মানুষের রক্তের বিনিময়ে ইনি সেই সাধককে দান করেন সমগ্র পৃথিবীর বশ করার ক্ষমতা। কিন্তু যথোপযুক্ত পূর্যাচনা বা বলি প্রদান না করলে দেবতা ভীষণ রুষ্ট হয়ে যায়, যার ফল হয় মারাত্মক। তার করাল গ্রাস স্বয়ং উপাসকের ওপরেও নেমে আসতে পারে। সৈকত অবাক হয়ে কাকাবাবুর কথা শুনছিল আর ভাবছিল, আজকের এই বিজ্ঞানের যুগেও এইসব বুজরুকি লোকে বিশ্বাস করে। সত্যি বিচিত্র এই দেশ আর তার সমাজ ব্যবস্থা। সেদিন রাতে ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখল সৈকত। সেই পাহাড়ের গুহা, কিন্তু আজ অন্য ঘটনা। কালকে সেই সাধু ধ্যানে বসে আছেন আর সামনে সেই মূর্তিটা। হঠাৎ বাইরে অনেক লোকের কোলাহল। তারা যেন দৌড়ে আসছে এদিকে। ধীরে ধীরে অন্ধকার গুহামুখ আলোয় ভরে উঠল। প্রায় 30 লোক, প্রত্যেকের হাতে জ্বলন্ত মশাল। এরপর যা ঘটল তা কোনো সুস্থ মানুষ সহ্য করতে পারে না, কিন্তু স্বপ্নে যে পালানো যায় না। নীরব দর্শক সৈকত দেখল তারা কোনো এক তরল ছিটিয়ে দিচ্ছে গুহার চারিদিকে, এমনকি সাধুর শরীরেও। তাদের রুদ্রমূর্তি দেখে সাধু থরথর করে কাঁপছেন, তার চোখ থেকে আতঙ্ক ঠিকরে বেরোচ্ছে। এরপর তারা তাদের মশালগুলো ছুঁড়ে দিচ্ছে গুহার চারিদিকে। দাও দাও করে জ্বলে উঠল আগুন। মুহূর্তের মধ্যে পুড়তে শুরু করলো গুহা মধ্যস্থ সকল দ্রব্যাদি। আগুনে লেলিহান শিখা সাধুর দেহকে মুক্তি দেয় না। যন্ত্রণায় তীব্র আর্তনাদ করতে থাকেন তিনি। আক্রমণকারী দল এক ধ্বংসলীলা দেখে আনন্দে চিৎকার করে ওঠে। হঠাৎ ওই সাধু উঠে বসেন, জ্বলন্ত দুহাতে ওই সাদা মূর্তিটি তুলে ধরেন, বিড়বিড় করে শুরু করেন এক দুর্বোধ্য মন্ত্রপাঠ। ধীরে ধীরে তার দু চোখ জ্বলে ওঠে। আতঙ্কের জায়গায় সেখানে জন্ম নেয় এক তীব্র ক্রোধ। আস্তে আস্তে অন্ধকার নেমে আসে চারিদিকে। ঘুম ভেঙে যায় সৈকতের। পরদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে খুব দুর্বল লাগলো সৈকতের। দ্রুত পোশাক বদলে ছুটে গেল কাকাবাবুর কাছে। তার এইরকম উদ্ভ্রান্তের মতো চেহারা দেখে উমাপতিবাবু ভয় পেয়ে গেলেন। বড্ড ফ্যাকাশে লাগছে তাকে। কি হয়েছে জিজ্ঞেস করায় সৈকত তার 2 রাতের অদ্ভুত স্বপ্নের কথা খুলে বলল ওনাকে। শুনে উনি বড্ড চিন্তিতভাবে বললেন, আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্যি হলো। ওই মূর্তি অভিশপ্ত। তোমার পিছনে একবার পড়েছে যখন, তোমার ক্ষতি ঘটানো অবধি ও থামবে না। তুমি ঠিক 2 দিন সময় দাও। আমি এই মূর্তির ইতিহাস জানার চেষ্টা করছি, কিন্তু এই মূর্তি তুমি নিজের কাছে রেখো না। কখন কি বিপদ হয় বলা যায় না। কাকাবাবুর কথা কখনো অমান্য করে না সৈকত, তাই খুব অনিচ্ছা সত্ত্বেও অ্যান্টিকের দোকানে মূর্তিটা ফেরত দিয়ে আসে ও। মন খুব খারাপ হয়ে যায়। এত পছন্দের মূর্তিটা কিনা শেষ পর্যন্ত ফেরত দিয়ে আসতে হলো। শরীরটা দুর্বল হওয়ায় সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়ে ও। মাঝরাতে কিসের একটা আওয়াজে ঘুম ভেঙে যায় হঠাৎই। কেউ যেন ওকে ডাকছে। চোখটা ভালো করে মুছে সামনের দিকে তাকালো। দৃষ্টি অজান্তেই চলে যায় সামনের টেবিলে। এক অদ্ভুত কাণ্ড ঘটতে চলেছে ওখানে। একটা আলো স্ফটিক তৈরি হয়েছে টেবিলের ওপর, আর সেই আলোর মধ্যে রয়েছে আজ বিকেলে এই দোকানে ফেরত দিয়ে আসা সাদা মূর্তিটা। একটা ঠান্ডা স্রোত বয়ে যায় সৈকতের শির দ্বারা বেয়ে। ইও কি সম্ভব? পুতুলের ন্যায় হাঁ করে সেই আলোক মায়া দেখতে থাকে সৈকত, আর চেতনা বিলুপ্ত হয়ে আসে। কেউ যেন তার কানে কানে বিড়বিড় করে বলছে, রক্ত দাও, আমায় রক্ত দাও, নিজেকে উৎসর্গ করো। সেই আদেশ অগ্রাহ্য করার শক্তি নেই সৈকতের। বিছানা থেকে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে যায় টেবিলের দিকে। পেন্সিল কাটার ছুরিটা হাতে তুলে নেয় আর মূর্তির দিকে তাকিয়ে বলে ওঠে, এই যে রক্ত দিলাম, আমি নিজেকে উৎসর্গ করলাম। নিজের বা হাতে বসিয়ে দেয় ছুরিটি। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়তে শুরু করে মূর্তির ওপর। ধীরে ধীরে সাদা মূর্তিটি লালচে হতে শুরু করে। অনেক রক্ত বেরিয়ে যাওয়ায় মাথা ঘুরতে থাকে সৈকতের। মুখ থুবড়ে পড়ে যায় মেঝেতে। সৈকতের বাবা মা পাশের ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ
সৈকতের ঘর থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেতেই তাড়াতাড়ি উঠে আসেন। অনেকবার দরজা ধাক্কিয়েই ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যান তারা। লোক জড়ো করে দরজা ভাঙার ব্যবস্থা করেন। গোলমাল শুনে উমাপতি বাবুও সেখানে উপস্থিত হন। দরজা খুলে সৈকতের অচৈতন্য দেহ উদ্ধার করা হয়। বাঁ হাত থেকে তখনও ক্রমাগত রক্ত বেরিয়ে যাচ্ছে, আর মাথার পাশে সেই সাদা মূর্তিটা। উমাপতি বাবু সবটা দেখে যা বোঝার বুঝে যান। একটা কথায় বিড়বিড় করে বলে যেতে লাগলেন, আমি এই আশঙ্কায় করছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে অঘটন ঘটে যাবে তা ভাবতে পারিনি। কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। ওই সর্বনাশা মূর্তির ধ্বংস আমার হাতেই হবে, সে যেভাবেই হোক। বেহুশ অবস্থায় সৈকতকে হাসপাতালে ভর্তি করা হয়। সে বিপুল পরিমাণ রক্ত দেহ থেকে বের হয়েছে, তাই ওর বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছেন ডাক্তার। একদিকে সৈকত যখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছিল, অপরদিকে তখন উমাপতি বাবুর মুখোমুখি হয়েছিলেন এক পৈশাচিক ইতিহাসের অজানা অভিশাপের বিনাশ ঘটনার উদ্দেশ্য। একটা গোটা দিন পার করে সৈকতের জ্ঞান ফেরে। অনেক রক্ত দিতে হয়েছে ওকে। জ্ঞান ফিরলেও পরের দুদিন শুধু প্রলাপ বকছে সে, যেন কেউ তাড়া করছে তাকে, আর সে মরিয়া হয়ে প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে। আজ সপ্তাহখানেক পরে ও একটু সুস্থ বোধ করছে, যদিও ওর শরীর খুবই দুর্বল, কিন্তু সেই ভীতি এখনো অনেকটাই প্রশমিত। ওর জ্ঞান ফেরার খবর পেয়েও উমাপতি বাবু চলে আসেন হাসপাতালে। ওনাকে উদ্দেশ্য করে সৈকত বলে ওঠে, ওই মূর্তি সম্বন্ধে কিছু জানতে পারলেন কাকাবাবু? হ্যাঁ, সবটুকুই জেনেছি, আর সেটা বলতেই তো এলাম। সৈকত ও তার বাবা মা উদ্গ্রীব চোখে ওনার দিকে তাকালেন। উমাপতি বাবু একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বলতে শুরু করেন, দেখো বাবা, এই মূর্তিটা যে অভিশপ্ত তা আমি তোমাকে আগে জানিয়েছিলাম, কিন্তু কিসের অভিশাপ বা এর পিছনে কোন ইতিহাস লুকিয়ে আছে তা আমি জানতাম না। কিন্তু তোমার ওই অদ্ভুত স্বপ্নের কথাগুলো শুনে আমার মনে হয়েছিল এই স্বপ্নের মধ্যেই সকল রহস্য লুকিয়ে রয়েছে, কিন্তু তাও কোনো কিনারা করতে পারছিলাম না। সপ্তাহখানেক আগে রাতে হঠাৎই বিদ্যুতের চমকের মতো একটা খবরের কথা আমার মনে পড়ে যায়। পুরনো খবরের কাগজের মধ্যে থেকে সেই খবরটা বের করি। 20 বছর আগে ঠিক এই রকম দেখতেই একটা সাদা মূর্তি গুয়াহাটির মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়, এবং সেই মিউজিয়ামের সিকিউরিটি গার্ড রক্তশূন্য অবস্থায় পরদিন সকালে উদ্ধার করা হয়। আমি পরের দিনই সেই মিউজিয়ামের কর্তৃপক্ষের কাছে মূর্তির একটা ছবি পাঠিয়ে ওনার ইতিহাস জানতে চাই। ওরা যা বলে তা শুনে আমার রক্ত জল হয়ে যায়। এক নৃশংস ও মর্মান্তিক ইতিহাস জড়িয়ে আছে এই মূর্তির সাথে, যা এখন আমি তোমাকে বলতে যাচ্ছি। সকলে অধীর আগ্রহ এবং গভীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে থাকে কি এমন সাংঘাতিক ইতিহাস রয়েছে ওই সর্বনাশা মূর্তির পেছনে তা জানার জন্য। আমরা সবাই জানি যে কালা জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের প্রধান দুটি পীঠস্থান হলো এক আফ্রিকা এবং অপরটি আমাদের ভারতবর্ষ। ভারতের অসম রাজ্যের কামাখ্যার এই ব্ল্যাক ম্যাজিকের তন্ত্র সাধনার আঁতুড়ঘর। নানা ধরনের গুপ্ত জটিল বিদ্যা চর্চা হয় এই কামাখ্যার ওই পাহাড়ের ঢাকা গ্রামগুলোতে। দূর দূরান্ত থেকে বহু সাধক কাপালিক তান্ত্রিক আসে এইসব গূঢ় ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী হতে। সেই সব শক্তি কেউ কেউ ভালো কাজে, যেমন দুরারোগ্য ব্যাধি নিরাময়ে ব্যবহার করেন, আবার কেউ কেউ করেন নিজের স্বার্থে অপরের ক্ষতি সাধনে। এসব ছাড়াও এখানে আরও এক ধরনের সাধনা হয়ে থাকে, তন্ত্রের ভাষায় যার নাম অঘোর শাস্ত্র। আর এই শাস্ত্রের উপাস করা হলেন অঘোরী। বড় কঠিন ও কষ্টদায়ী এই সাধনার পথ। বহু কৃচ্ছ সাধকের পর সিদ্ধিলাভ ঘটে। সাধনার অন্তে খুব কম জনই পৌঁছতে পারেন, কারণ সাধনাকালে অনেক বাধায় অনেকে দিগ্ভ্রান্ত হয়ে বিপথে চালিত হন, যার ফলে হয় প্রাণঘাতী।
আজ থেকে প্রায় 50 বছর আগে কামাখ্যায় পদার্পণ ঘটে এক তিব্বতী সাধকের। যেমন তার উগ্ররূপ, তেমনি তার ভয়ঙ্কর দৃষ্টি। সাধনার বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে যথেষ্ট শক্তি সংগ্রহ করেছিলেন তিনি। এখন উদ্দেশ্যতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী ক্ষমতার করায়ত্ত করা পাহাড়ের এক গুহায় লোকচক্ষুর অন্তরালে আস্থানা তৈরি করে তিনি শুরু করেন তিব্বতী মতে অঘোর সাধনা। চিরাচরিত পদ্ধতিতে নয়, আরো উগ্র, আরো ভয়ঙ্কর সেই সাধন প্রণালী। সাধনার শেষ স্তরে তার প্রয়োজন হলো এক সাংঘাতিক পূজা উপাচারের। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম হওয়ায় এমন এক 12 বর্ষের বালক, যার রাশি হতে হবে কর্কট, সেই বালককে এক অমাবস্যার রাতে দেবতার নিকট উৎসর্গ করে তার বক্ষপিঞ্জরের অস্থি দিয়ে তৈরি করতে হবে এক দেবমূর্তি। অতঃপর সেই মূর্তিতে 108 জন মানুষের রক্ত নিবেদন করলেই সেই মূর্তি হয়ে উঠবে জীবন্ত, অপরিসীম শক্তির আধার। সেই শক্তি কাজে লাগিয়েই ওই সাধক হয়ে উঠবেন তন্ত্র সমাজের একছত্র অধিপতি। তন্ত্র শক্তিকে তখন নিজের ইচ্ছা মতো ব্যবহার করবেন তিনি। জল, বাতাস, সর্বোপরি পৃথিবীর সকল শক্তির নিয়ন্ত্রক হয়ে উঠবেন। যে উদ্দেশ্যে তার এখানে আসা তা পূরণ হবে। একটানা এতক্ষণ বলে দম নিতে থাকেন উমাপতি বাবু। সকলে হাঁ করে শুনছিলেন এই ভয়ঙ্কর ঘটনা। উনি থামতেই সৈকত উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করেন, তারপর কাকাবাবু? একটু জল খেয়ে আবার শুরু করেন তিনি। এদিকে অঘোর সাধনা হলো মহাকাল সাধনা। সেখানে এইরকম নিঃসঙ্গতার দণ্ডনীয় অপরাধ। কিন্তু ক্ষমতার লোভে অন্ধকার হয়ে সাধক হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন, আর যা তাকে টেনে নিয়ে গেল পাপের অন্ধকারে। এতদিনের তপস্যার গুণে তিনি পাহাড়ের নিচের গ্রাম থেকে খুঁজে বের করলেন সাধনা উপযুক্ত 12 বর্ষী এক বালককে। বশীকরণের সিদ্ধহস্ত সাধক রাতের অন্ধকারে তাকে সহজেই বশ করে নিয়ে চললেন পাহাড়ের গুহায়। সেই অমাবস্যা রাতে নিজের গ্রামে যখন এক সদ্য সন্তানহারা বাবা মা পাগলের মতো খুঁজছিলেন তার ছেলেকে, তখন সবার চোখের আড়ালে পাহাড়ের ওপর গুহায় দপ করে জ্বলে উঠেছিল এক অগ্নিকুণ্ড। সেই আলোয় সারা পাহাড় জঙ্গল সাক্ষী থাকলো এক ভয়ঙ্কর দৃশ্যের। বাঘছালের ওপর বসে সাধক দুর্বোধ্য ভাষায় একটি মন্ত্র আওড়ে চলেছেন এবং সামনের অগ্নিকাণ্ডে ছুঁড়ে মারছেন সিঁদুর মাখানো কিছু পাহাড়ি ফুল ও পাতা। পাশে পড়ে আছে সেই বালকটির অচৈতন্য দেহ। মধ্যরাতে উপস্থিত হয় সেই চরম মুহূর্ত। ধীরে ধীরে উঠে দাঁড়ান সাধক। অচৈতন্য বালকটির জ্ঞান ফিরিয়ে কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়ে বসিয়ে দেন হাড়ি কাঠে। হাতে তুলে নেন খড়গ। যজ্ঞের আগুনের আলোয় ঝিলিক দিয়ে ওঠে শোণিত ধাতব বস্ত্রটি। শেষবারের মতো একটা আর্তনাদ বের হয় সেই বালকের গলা দিয়ে। দূরে জঙ্গল থেকে একদল শিয়াল ডেকে ওঠে। সেই আওয়াজের সাথে বালকটির তীব্র মর্মান্তিক আর্তনাদ মিশে গিয়ে এক নরকীয় পরিবেশ তৈরি করে। একটু পরে সবকিছু শান্ত হয়ে যায়। মৃত্যুর ন্যায় শীতল সেই নিস্তব্ধতা। কেউ জানতে পারে না কি পৈশাচিক কাণ্ড ঘটে গেল পাহাড়ের ওই গুহায়। গুহার রক্ত স্নাত মেঝেতে বসে বালকটি বুকের পাঁজরের হাড় দিয়ে সাধক শুরু করলেন মূর্তি গড়ার কাজ। উমাপতি বাবু একটু থামলেন। এই ভয়ঙ্কর পৈশাচিক কর্মকাণ্ডের প্রভাবে তার মনকে নাড়া দিয়ে যায়। ওই নিষ্পাপ বাচ্চাটির জন্য তার মনও খানিক ভারাক্রান্ত হয়ে পড়ে। একটু চুপ করে থাকেন তিনি। সবাই তার মুখের দিকে তাকিয়ে গভীর উৎকণ্ঠায় অপেক্ষা করতে থাকে, আর সেটা বুঝতে পেরেই নিজেকে সামলে নেন। 3 দিন পর বিকেল বেলায় সম্পূর্ণ হলো মূর্তি নির্মাণ। নিজের শিল্পকলায় নিজেই মুগ্ধ হয়ে গেলেন সাধক। ফুটে উঠল কুটিল হাসি। আর কিছুদিনের অপেক্ষা,
তারপরে তিনি হয়ে উঠবেন এ পৃথিবীর সর্বেসর্বা। মূর্তি গড়া তো হলো, এবার মূর্তিকে রক্তপান করাতে হবে। 108 জন মানুষের তাজা রক্ত। আস্তে আস্তে শ্বেত শুভ্র মূর্তি হয়ে উঠবে রক্তিম, আর তাতে বাসা বাঁধবে অমোঘ প্রাণঘাতী শক্তি। কিন্তু একসাথে এত মানুষ তিনি পাবেন কোথায়? আর তাছাড়াও হঠাৎই এত মানুষের একসাথে গায়েব হয়ে গেলে চারিদিকে শোরগোল পড়ে যাবে। তিনি ভাবতে লাগলেন যাতে নির্ঝঞ্ঝাটে তার কার্যসিদ্ধি হয়। এক ধূর্ত পরিকল্পনা ধীরে ধীরে তার মাথায় জমাট বাঁধতে শুরু করে। সাধক নিজের পরিকল্পনা অনুযায়ী পাহাড়ে নিজের গ্রামে গিয়ে সাধারণ মানুষদের ভুল বোঝাতে শুরু করলেন। গ্রাম্য সরল মানুষেরা তার কথায় এক অদ্ভুত ক্ষমতা দেখে তাকে সহজে বিশ্বাস করে ফেলল। তারা বুঝল যে তাদের গ্রামে শয়তানের কুদৃষ্টি পড়েছে। অবিলম্বে শুদ্ধিকরণ না হলে সকলের মৃত্যু অনিবার্য। তাই প্রতি শনিবার রাতে একজন করে গ্রামবাসীকে এই সাধু বাবার গুহায় গিয়ে নিজেকে শুদ্ধ করে আসতে হবে, আর একমাত্র তাহলেই তাদের গ্রাম রক্ষা পাবে। কিন্তু তারা তো আর জানলেন না যে আসল শয়তান এই সাধক, আর তারা ভুল বুঝলে ওনার ফাঁদে পা দিলেন। ফলে যা হওয়ার তাই হলো। প্রতি শনিবার একজন করে গ্রামবাসীকে সাধক বলি দিয়ে তার রক্ত উৎসর্গ করতে থাকেন ওই মারণ মূর্তিতে। গ্রামের লোকেরা জানলো যারা মারা যাচ্ছে তাদের পাপ এতটাই বেশি ছিল যে তারা পৃথিবীতে বাস করার অধিকার হারিয়েছেন, আর তাই তাদের মৃত্যু হয়েছে। এইভাবে বেশ কিছুদিন চলল এক নরকীয় মৃত্যু খেলা। গ্রামের লোক এখন প্রাণ ভয়ে তথস্থ, কারণ তারা জানে না যে একবার সাধুর গুহায় যায় সে আর ফেরে না। পরের দিন গ্রামের সীমানায় পড়ে থাকে তার রক্ত শূন্য মৃতদেহ। কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে সবাই ঘুরে দাঁড়ায়। একটা শেষ চেষ্টা তারাও করলো। ধীরে ধীরে তাদের মনে সন্দেহর কালো মেঘ ঘনিয়ে এলো। তাদের মধ্যে কেউই কি পাপ করতে বিরত নয়? কেউ কি বাঁচতে পারবে না? এ কিভাবে হতে পারে? এক শনিবার যার পালা চুপি চুপি তার পিছু নেয় গ্রামের কয়েকজন যুবক। গুহার বাইরে তারা লুকিয়ে সাধুর সমস্ত কার্যপ্রণালী দেখে এসে গ্রামে জানিয়ে দেয়। সকল গ্রামবাসীর মাথায় আগুন জ্বলে ওঠে। তাদেরকে এইভাবে ঠগিয়ে বলি দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছেন ওই ভণ্ড সাধক, এর প্রতিশোধ তারা নেবেই। সেই রাতে সকল গ্রামবাসী একত্রে মশাল ও কেরোসিন নিয়ে চড়াও হয় ওই সাধুর আস্তানায়। পূজাপাঠ সেরে তিনি সবে বিশ্রামের তোড়জোড় করছিলেন। ফলে এক আচমকা আক্রমণে তিনি কোনোরূপ বাধা দিতে পারলেন না। সারা গুহায় ও সাধুর দেহে কেরোসিন ঢেলে তারা আগুন জ্বালিয়ে দেয়। দাও করে জ্বলে ওঠে সব কিছু। নিজের অন্তিমকালে উপস্থিত বুঝে সাধক সেই মূর্তিটাকে তুলে নেয় দু হাতে। ধীরে ধীরে তার চোখে আতঙ্কের জায়গায় জন্ম নিল হিংস্রতা। ঠোঁটে ফুটে উঠল এক কুটলি হাসি। জ্বলন্ত দেহে বিড়বিড় করে একটা মন্ত্রপাঠ করতে থাকেন তিনি। আশ্চর্যজনকভাবে সব কিছু পুরো ছাই হয়ে গেলেও ওই মূর্তিটা বেঁচে যায়। মূর্তিটা তো মানুষের অস্থি দিয়ে তৈরি করা হয়েছিল, তাহলে সেটা পুড়ল না কেন? বিস্ফারিত নেত্রে জিজ্ঞেস করলেন সৈকতের বাবা। আমরা যা অনুমান তা হলো মৃত্যু নিশ্চিত জেনেও সেই সাধক নিজেকে ওই মূর্তির উৎসর্গ করেন। এতে তার মৃত্যুর পর তার অতৃপ্ত আত্মা বন্দী হয়ে যায় ওই মূর্তিতে। মূর্তি হয়ে ওঠে অভিশপ্ত। যার কাছে যাবে তার রক্ত পান করবে মূর্তির ভিতর থাকা সাধকের আত্মা। সাধকের বাসনা মতো 108 জনের রক্ত পান করার পর তার আত্মা হয়ে উঠবে প্রবল শক্তিশালী। বেঁচে থাকতে যে কাজ অসম্পূর্ণ ছিল মূর্তির ভিতরে প্রেত রূপে তা শেষ করবে সে। এই 50 বছরে না জানি কত লোকের রক্তপান করেছে ওই অভিশপ্ত মূর্তি। এতটা বলে থামলেন উমাপতি বাবু। সৈকত জিজ্ঞাসা করলো, আচ্ছা মূর্তিটা শেষ পর্যন্ত কি হলো? ওই অভিশপ্ত রক্তপিপাসু মূর্তি আর নেই সৈকত। আমি ওটাকে নষ্ট করে দিয়েছি, যদিও তার জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছে আমাকে। মূর্তিটিতে এমন অলৌকিক ক্ষমতা ছিল যে সেটা অস্থি নির্মিত হলেও দাহ্য নয়। আমি আগুনে পুড়িয়ে দেখেছি। ঘন্টার পর ঘন্টা গনগনে আগুনের আঁচে কি আশ্চর্যজনকভাবে অবিকৃত ছিল ওটা।
এদিকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া বা মাটি চাপা দেওয়াতেও ছিল ভয়। এসবে ওটা বিনষ্ট হবে না। ভবিষ্যতে কে বলতে পারে ওই সর্বনাশা মূর্তি অন্য কারোর হাতে গিয়ে তার ক্ষতি সাধন করবে না। একটু থামলেন উমাপতিবাবু। কি করলেন তাহলে কাকাবাবু? জিজ্ঞেস করে সৈকত। অ্যাকোয়ারেজিয়া, যাকে চলতি কথায় বলে অলমোরাজ। শেষ চেষ্টা করে দেখতে চাইলাম একবার সমস্ত ধাতু দ্রবীভূত করার আশ্চর্য ক্ষমতাধারী এই রাসায়নিক তরল পারে কিনা এই মূর্তির বিনাশ করতে। আমার পরিচিত এক বন্ধুর বাড়িতে ল্যাবরেটরি আছে। মূর্তিটার সাথে নিয়ে দুরু দুরু বুকে সোজা চলে গেলাম তার বাড়ি। একটা বিশাল পাত্রে অ্যাকোয়ারেজিয়া তৈরি করে তার মধ্যে মূর্তিটা দিতেই এক বিশাল বিস্ফোরণের শব্দে কানে তালা লেগে যাওয়া জোগাড় হলো। মূর্তির ভিতরে যে শক্তি ছিল সেটা এত তীব্র পরিমাণে তাপ উৎপন্ন করে যে হেতু এই বিস্ফোরণ। সারা ঘর ধোঁয়ায় ভরে গিয়ে চোখে অন্ধকার দেখতে লাগলাম কিছুক্ষণ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে দেখলাম। বেরোসিলের পাত্রটা ফেটে চৌচির, কিন্তু সুখের বিষয় হচ্ছে মাটিতে পড়ে যাওয়া অ্যাকুয়াম রেজিয়া মূর্তিটাকে ধীরে ধীরে গলে যাচ্ছে, আর এটা নিজে সবুজ বাষ্প ঘরটাকে ভরিয়ে তুলেছে। বিজ্ঞানী বন্ধুটির মতে এই রকম ঘটনা অতি বিরল। আমি আর ওনাকে বেশি কিছু জানালাম না। একমাত্র এইভাবেই ওটাকে ধ্বংস করা যেত। আমি সামনের মাসে গয়া গিয়ে সাধক এবং যারা ওই মূর্তির জন্য প্রাণ হারিয়েছিল সকলের পিণ্ডদান করে আসব। আশা করছি আর কোনো গোলমাল হবে না। মন্ত্রমুগ্ধের মতো উমাপতিবাবুর কথা শুনছিলেন সকলে। সৈকতের বাবা তার বন্ধুকে জড়িয়ে ধরলেন। একমাত্র সন্তানের প্রাণ রক্ষা করার জন্য অনেক ধন্যবাদ জানালেন সৈকতের মা। তিনি সজ্জল মুখে সৈকতের দিকে ফিরে আর ওর মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে বললেন, ও তো আমার ছেলেরই মতো। ওকে এই সাংঘাতিক বিপদ থেকে উদ্ধার করা যে আমার কর্তব্য। আমি যে সফল হতে পেরেছি এতেই আমি খুব প্রশান্তি অনুভব করছি। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবা। এখন তাহলে আমি আসি। এই বলে উমাপতি চক্রবর্তী ঘর থেকে প্রস্থান করেন। সৈকত খুব শান্তি পেল। চোখ বুজে ভাবতে লাগলো, এই দুনিয়ায় এখনও কত ঘটনাই যে ঘটে যা মানুষ কোনোদিনও কল্পনাও করতে পারবে না। আলোর অপর দিকে যেমন অন্ধকার আদি অন্তকাল ধরে সত্য, এসব ঘটনাও তেমনি ঘটে চলে সকল যুক্তিতর্কের একদম বিপরীতে। বুদ্ধি বিবেচনা যেখানে অর্থহীন। আস্তে আস্তে সৈকতে ক্লান্ত নয়নে ঘুম নেমে আসে। না, আজ আর কোনো স্বপ্ন দেখে না সে। তার সব বিপদ কেটে গেছে।